হ্যালো 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 মাই ছোটা ভীম আর চুটকি গ্যাং, কেমন আছিস? আশা করি খুব ভালো আছিস। পরীক্ষার টেনশন একেবারে মাথার ওপরে রয়েছে, আর ঠিক আমি এইভাবে দেখতে পাচ্ছি তোদের কতটা টেনশন। আর ঠিক সেই টেনশনটাকে কমানোর জন্য নিয়ে চলে এসেছি আমাদের চ্যাপ্টার 5। একদমই তাই, চ্যাপ্টার 5 মুঘল সাম্রাজ্য, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। একদমই তাই। আজকে যার যত জ্বর রয়েছে, পরীক্ষার টেনশনে যার যত জ্বর আসছে, সবকিছুকে কি করবো, এরকম চুটকি মারবো আর একদম কি হয়ে যাবে আমাদের চুটকি আর ছোটা ভীমের মতন আমরা সেই জ্বরের সাথে লড়ে নেব। আর সেই জ্বরটা মানে কি, পরীক্ষার টেনশন। আর সেই পরীক্ষার টেনশনের জন্য আমরা নিয়ে চলে এসেছি সেকেন্ড সামেটিভের ওয়ান শটে আমাদের সেকেন্ড চ্যাপ্টার অফ হিস্ট্রি, সেটা হচ্ছে চ্যাপ্টার 5। চলো শুরু করা যাক। শুরু করার আগে আমরা আজকে জেনে নিই যে আমরা কি কি পড়তে চলেছি। হ্যাঁ না, কি কি পড়তে চলেছি সেটা হচ্ছে টপিকস টু বি কভার্ডে। দেখো আমরা প্রথমেই পড়বো হচ্ছে আমাদের কিভাবে প্রতিষ্ঠা হলো, এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে শুরুটা কিভাবে হলো। বিভিন্ন মুঘল সম্রাটের যে শাসনগুলো রয়েছে প্রত্যেকের পড়বো, বাবর, তারপরে আমরা আকবর পড়বো, হ্যাঁ না, বাবার হলো আবার জ্বর, বাবার হলো হুমায়ুন রয়েছে, আকবর রয়েছে, তারপরে আমাদের শাহজাহান, ঔরঙ্গজেব পর্যন্ত লাস্ট অব্দি আমরা সবটাই পড়বো। রাজপুত নীতি, দাক্ষিণাত্যের নীতি, প্রশাসনিক ব্যবস্থা এবং মুঘল সাম্রাজ্য যখন শুরু হয় কোনো জিনিস, সেটা আবার পতনও হয়। আমরা এর আগে দেখেছি, হ্যাঁ না, এর আগে আমরা সুলতান যে এরাটা দেখেছি, তাতে আমরা দেখেছি যে ইব্রাহিম লোদিতে গিয়ে কিভাবে শেষ হয়ে গেল। 5টা রাজবংশ আমরা দেখে নিয়েছি, কিভাবে শুরু হয়েছিল, খুব পিকে গেছিল, তারপরে কিভাবে পতন হলো, সবটা আমরা দেখে নিয়েছি। এবার অনেকের মনে হয়তো প্রশ্ন রয়েছে যে আমরা এই নোটসগুলো কোথা থেকে পাবো। তাদেরকে বলে দিই, এই নোটসগুলো আমরা পাবো হচ্ছে আমাদের ক্লাস 7-এর যে ডেডিকেটেড ব্যাচটা রয়েছে। কি হচ্ছে এটা? ক্লাস 7-এর যে ডেডিকেটেড ব্যাচ রয়েছে সেটা হচ্ছে পিডাব্লিউ বাংলা ক্লাস 7th 2026 বলে একটা ব্যাচ রয়েছে আমাদের, হ্যাঁ না, একটা ব্যাচ রয়েছে আমাদের। সেই ব্যাচটাতে গিয়ে আমরা কি করব, আমরা এই পুরো নোটসগুলো ফ্রিতে এনরোল করে আমরা কি করব, আমাদের এই পুরো যে নোটসগুলো আছে সেগুলো আমরা নিয়ে নেব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আর যারা যারা এই ব্যাচটার পুরো ওই ছবিটা দেখতে চাইছো, আগের যে আমার হিস্ট্রি ক্লাসটা গেছে ওখানে ভালো করে দেখে নেবে, ওখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আমাদের মুঘল কারা। বোর্ডটার আজকে কিছু তো একটা হয়েছে। মুঘল কারা? মুঘল শব্দটির অর্থ হচ্ছে মঙ্গল। মঙ্গল করা মানে কি, মঙ্গল করছে না, তার জন্য নয়। এই মুঘলরা হচ্ছে মধ্য এশিয়ার তুর্কি বংশের লোকজন। তারা তৈমুর ও চেঙ্গিস খানের বংশধর বলে নিজেদেরকে পরিচয় দিত। তৈমুর ও চেঙ্গিস খানের, এই তৈমুরের যেটা ছিল, তৈমুর খান কি করেছিল, আমাদের লোদি বংশ, তার আগে আমরা দেখেছি যে কিন্তু ওদের একটা আক্রমণ হয়েছিল, তৈমুরের আক্রমণ। বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। বাবার থেকে শুরু হচ্ছে, তার মানে বাবর তৈরি করছেন। কিভাবে করছেন? লাস্ট আমরা পড়ে এসেছি প্রথম পানিপথের যুদ্ধ 1526, তাই তো, হ্যাঁ না? ফার্স্ট পানিপথ ওয়ার বা প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526-এ হয়েছিল ম্যাম। কাদের মধ্যে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। আর এই ইব্রাহিম লোদি কি হয়েছিল? হেরে গেছিল। আর বাবর কি হয়েছিল? জিতে গেছিল। আর যার জন্যই তারপরে আমাদের পুরো যে সুলতান সাম্রাজ্য সেটার পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের উত্থান হয়, এবং মুঘলরা মধ্য এশিয়া থেকে ধীরে ধীরে আমাদের কি করে, আমাদের এই ইন্দো তুর্কি একটা জাতিগোষ্ঠী তৈরি করে সেটা আমাদের কোথায় নিয়ে চলে আসে, আমাদের ভারতবর্ষে নিয়ে আসে। এবং ভারতীয় উপমহাদেশে ধীরে ধীরে মিশতে মুঘল সাম্রাজ্যর মতন সাম্রাজ্য কিন্তু, এত বড় সাম্রাজ্য কিন্তু আমাদের ছিল না। ইংরেজরাও কিন্তু যখন আসে তখনও মুঘল সাম্রাজ্য ছিল। তার মানে আমরা বুঝতে পারছি মুঘল সাম্রাজ্যের কিন্তু আধিপত্যটা অনেকটা বেশি। বলছে ইতিহাসে মুঘলদের পরিচয়ও তাদের ইতিহাসটা কি রয়েছে দেখো। বলছে মুঘল নামে অর্থ আর কি, নামকরণ যে মুঘলটা এসছে কোথা থেকে এসছে, মঙ্গল শব্দ থেকে এসছে, যেটা আরবি ও ফার্সির একটা মিক্সচার, যেটা মানে হচ্ছে ফারসি ভাষায় মোগল শব্দের অর্থ কি, সেটা হচ্ছে মঙ্গল। এরা মনে করতো এরা মঙ্গল করবে, বাট কোনো মঙ্গলই করেনি। কি কপাল আমাদের,
আচ্ছা, বংশীয় ধারা বলছে দুটি বিখ্যাত বিশাল সাম্রাজ্যের শাসকদের রক্তটা নিয়ে তৈরি হয়েছে আমাদের এই মুঘল সাম্রাজ্য। একটা হচ্ছে তৈমুর লং মায়ের দিক থেকে, আর সরি ওটা হচ্ছে বাবার দিক থেকে, আর মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান। এই দুজনকে নিয়ে আমাদের তৈরি হয়েছে গিয়ে বাবর, এবং বাবর থেকেই শুরু হয়েছে মুঘল সাম্রাজ্য, যেটা আমাদের ভারতবর্ষে আমরা এতদিন ধরে দেখতে পেয়েছি, হ্যাঁ না। এবং বলছে কি তারা পারস্য এবং ইরানের সংস্কৃতির মধ্য দিয়ে কিন্তু কি করেছে, আমাদের সংস্কৃতিটা নিয়ে এসছে আমাদের এখানে। এই যে আমরা মোগলাই খাই, এই যে আমরা বিরিয়ানি খাই, ওফ ম্যাম বলবেন না, জিভে জল চলে আসছে তো। একদমই তাই, এই যে জিভে জল চলে আসা খাদ্য খাবারগুলো খাই আমরা, চিকেন চাপ খাচ্ছি, এত মশলাদার খাবার দাবার খাচ্ছি, আসছে কোথা থেকে? আসছে এই মুঘল সাম্রাজ্য নিয়ে এসেছিল, হ্যাঁ না। এত বেশি যে আমরা ননভেজ খাই, এই ননভেজের কালচারটা আমাদের কিন্তু এত বেশি ছিল না আগে। যখন আমরা একদম পুরো যদি আর্য সমাজ দেখি, তাহলে আমরা দেখবো ওই সময় কিন্তু আমরা এত বেশি ননভেজ খেতাম না, এত বেশি কি খেতামই না। আমরা ননভেজ খাওয়া মোস্টলি সুলতান থেকে শিখি, এবং এই মুঘল সাম্রাজ্য আমাদেরকে ননভেজ খাওয়া শিখিয়ে দিয়ে যায়, যেটা বাঙালিরা এখন আয়েশ করে খায়, মানে ননভেজ ছাড়া তো এখন কিছু বোঝেই না, হ্যাঁ না। আমি কারোর বলছি না ননভেজ খাওয়া ঠিক ভুল এইসবের দিকে আমি যাচ্ছি না, জাস্ট আমি একটা ফ্যাক্ট বলছি তোমাদেরকে, ঠিক? আচ্ছা, তো আর কি হচ্ছে, এই যে পারস্য ইরানীয় সংস্কৃতির ফলে এই যে আমরা কাফতান পরি, কাফতান কুর্তি হয়, কাফতান নাইটি টাইপেরও হয়, যারা জানিস না সার্চ করে দেখবি কাফতান বলে। কাফতান টাইপের জিনিসগুলো যেগুলো রয়েছে, বা এখন দেখবি গরমের মধ্যে আমরা কি করি, মুখটাকে এরকম করে ঢেকে বেরোই, রাইট, এরকম করে ঢেকে বেরোই, ফুল হাতা পরা যে কোনো জিনিস। তারপরে সালোয়ার কামিজ, এই যে সালোয়ার কামিজ পরছি, এগুলো আসছে কোথা থেকে? এই যে আমরা দেখবি নানান ধরনের কি পরি, নিচে এরকম ঘাগরা টাইপের আর উপরে হচ্ছে এরকম কুর্তির মতন একটা জিনিস পড়ছে, এই কুর্তি, এই ব্যাপারগুলো আসছে কোথা থেকে? এগুলো এসছিল এই মুঘল সাম্রাজ্য থেকে। কারণ এরা কিন্তু শাড়ি পরতো না, বাট আমরা পরতাম শাড়ি, সুতির জিনিস বেশি পরতাম, বাট এরা সিনথেটিক ব্যাপারটা নিয়ে এসছিল, এরা সিল্কের জিনিসগুলো বেশি ইউজ করতো, রেশমের মানে ব্যবহার এদের মধ্যে বেশি ছিল, হ্যাঁ না। এরা তারপর আর একটা জিনিস করতো, সেটা হচ্ছে কি ভেলভেট কাপড় খুব বেশি ইউজ করতো, ভেলভেটের ওড়না, ভেলভেটের কুর্তি টাইপের যদি চুড়িদার বা কিছু, সেগুলো বেশি ইউজ করতো। তার জন্য কি হচ্ছে, এদের থেকে কিন্তু এই ধরনের সংস্কৃতি আমরা শিখতে পারছি। আচ্ছা, তারপরে কি বলছে, উত্থান কি হয় 1526-এ, যেটা আমি বললাম কি হচ্ছিল, বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে কি করে, হারায়, এবং ভারতবর্ষে একেবারে ঘাঁটি গেড়ে বসে, বলে এইবার তো আমি বসে গেছি, আর আমি উঠছি না। শ্রেষ্ঠ সময়টা কখন ছিল, যখন হচ্ছে আমাদের হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের সময়, এবং লাস্টে ঔরঙ্গজেব অব্দি ছিল। বাট ঔরঙ্গজেবের টাইমে গিয়ে ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে ঔরঙ্গজেবের পরে যে শাসকরা আসছে তারা সবই প্রায় প্রায় দুর্বল। ঔরঙ্গজেবের অনেক নীতি যেগুলো ছিল, যেগুলো খুবই বেশি ধর্ম গোড়ামির দিকে বেশি ছিল, হ্যাঁ না। উনি প্রচন্ড বেশি মুসলিম ধর্মের ওপরে বেশি আধিপত্য জাতানোর চেষ্টা করেছিল, বা বলা যেতে পারে যে মুসলিম ধর্মের ওপরে কিন্তু ওনার বেশি জোরটা ছিল, বা উনি চাইতেন যে সবাই যেন মুসলিম ধর্মের চিন্তা ভাবনার সাথে নিজেকে রিলেট করুক, বাট সেটা হয়নি। এবং সেইখান থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা পুরোপুরো শ্রেষ্ঠ সময় বলি, সেটা হচ্ছে আকবরের টাইমে, হ্যাঁ না। আকবরের টাইমটা হচ্ছে সব থেকে ভালো টাইম। ওই জন্য আমরা আকবরের সিনেমাও দেখেছি, যোধা আকবর সিনেমা, কারা কারা দেখেছি হাত তুলে দিবি, সুন্দর করে বলে দিবি হ্যাঁ ম্যাম দেখেছি। কোন গানটা ফেভারিট সেটাও বলে দেবো। চলো এবার কি জানবো, বলছে দক্ষিণ এশিয়ার বর্তমান যেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানটা চলে গেছে কিছু অংশ, যেটা আগে পুরোটাকে বলা হতো কি, আমাদের বলা হতো হচ্ছে বাংলা, কি বলা হতো, বাংলা। তারপর তো পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়ে গেছে, আফগানিস্তানে কিছু অংশ চলে গেছে, কিছু অংশ এখনো আমাদের কাছে কিন্তু রয়েছে, মানে আফগানিস্তানের সাথে আমরা কিন্তু এখনো প্রায় প্রায় মানে 200 মানে অ্যাপ্রক্সিমেটলি বলছি 192 মতন হবে, এত কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা বর্ডার শেয়ারও করি, হ্যাঁ না। আচ্ছা, তারপরে কি বলছে, পতন কিভাবে হলো 1700 শতকে এসে, 1700 শতকে কবে এসছে বলতো, 1857-তে যখন আমাদের সিপাহী বিদ্রোহ হয়, তখন পুরোপুরি দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের মুঘল সাম্রাজ্যের করে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। বাট যদি আমরা বলি 1700 শতকে কখন আমাদের দুর্বল হতে থাকে, 1707, যেখানে যে সময় আমাদের ঔরঙ্গজেব মারা যায়, ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই আমাদের ধীরে ধীরে কি হতে থাকে, আমাদের ধীরে ধীরে এই যে পুরো আমাদের মুঘল সাম্রাজ্য সেটা পতন হতে থাকে। এবং আমরা দেখবো 1857-র যে সিপাহী বিদ্রোহ হয়, যেটাকে আমরা মহাবিদ্রোহ বলে থাকি, তারপরে গিয়ে একেবারেই দ্বিতীয় বাহাদুর সাথে গিয়ে একেবারে মুঘল সাম্রাজ্যে ফুল স্টপ লেগে যায়, বলে আর দরকার নেই, অনেক হয়েছে। এরপর কি আসে, এরপর আসে আমাদের ইংরেজ, সেটা তো আমরা পরে পড়বো। ম্যাম যেটা পড়ছে সেটা পড়ান। প্রতিষ্ঠা কবে হয়েছে আমরা, আচ্ছা একই জিনিস চলে এসছে, একই জিনিস চলে এসছে।
আচ্ছা, এইবার আমরা পড়বো হচ্ছে বাবরের পরিচয়। পুরো নাম কি? জহরুদ্দিন মোহাম্মদ বাবর। হ্যাঁ না, জন্ম কবে হয়েছিল? 1483-তে। এত কিছু পড়ার দরকার নেই, বাস শুধু 1483-তে হয়েছিল সেটা জানবো। পিতা মাতার নামটা রয়েছে, এতটা না জানলেও চলবে, কিন্তু বংশ পরিচয়টা জানতে হবে। পিতৃকুলে তৈমুর, মাতৃকুলে চেঙ্গিস খান ছিলেন। ঠিক আছে। 1504-এ কি বলছে, উনি কাবুল দখল করেন এবং নিজের শক্তি আস্তে আস্তে বাড়াতে শুরু করেন, এবং 1526-এ কি করেন, আমাদের প্রথম পানিপথের যুদ্ধ জিতে গিয়ে ইব্রাহিম লোদিকে হারিয়ে আমাদের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে স্টার মার্ক, এটা আমাদেরকে জানতে হবে। তিনি একজন সেনাপতি, সাহসী যোদ্ধা এবং সাহিত্য প্রেমী ছিলেন। তার আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি বা বাবর নামা বলা হয়, যেটা তুর্কি ভাষাতে রয়েছে, সেটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। স্টার মার্ক, এটাকে কি বলা হয়? অটোবায়োগ্রাফি বলা হয়। অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী কি হয়, আমি পুরো জীবনে কি কি করলাম, আমি তার কিসে কিসে পড়াশোনা করেছি, কতটা পড়াশোনা করেছি, কোথায় থেকেছি, কোথায় বড় হয়েছি, কি খেয়ে বড় হয়েছি, সব কিছু যদি আমি এক জায়গায় লিখি তাহলে সেটা হয়ে যাবে আমার আত্মজীবনী। মনে রাখার ক্ষেত্রে কি কি মনে রাখবো, দেখো এখানে দেওয়া রয়েছে, এইটুকু যদি আমরা পড়ে নিই তাহলেও আমাদের হয়ে যাবে। দেখেছো, আমি প্রত্যেকটার পরে কিন্তু দিয়ে দিয়েছি এরকম ভাবে মনে রাখবো, যেগুলো যেগুলো মনে রাখার আমাদের দরকার। প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তো ডাবল স্টার মার্ক এটা আসতে পারে। প্রথম পানিপথের যুদ্ধ। টিকা, যুদ্ধের পরিচয় কি বলছে, কবে হয়েছিল? 21শে এপ্রিল 1526-এ হয়েছিল, পানিপথে হয়েছিল, যেটা এখন পানিপথ বলা হয়। এই আমাদের এই গুরগাঁওয়ের এখানেই রয়েছে, কাছেই রয়েছে, আমি পানিপথ গেছি। ঠিক আছে, তবে আমি যেখানে পার্টিকুলারলি যুদ্ধটা হয়েছিল সেখানে যাইনি, বাট পানিপথের একটা বিশাল বড় মাঠ রয়েছে যেখানে এখনো মেলা হয়। যদি কখনো যাই আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো। তারপরে প্রতিপক্ষ কে কে ছিল? বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। যুদ্ধের কারণটা কি ছিল সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যুদ্ধের কারণ হচ্ছে দিল্লির যে সুলতান সাম্রাজ্য ছিল সেটা দুর্বলতা সবার সামনে চলে আসে, এবং সেখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছিলাম, ওদের মধ্যে কিন্তু একটা অভ্যন্তরীণ যুদ্ধ চলছিল, কে বসবে কে বসবে না, এটা নিয়ে একটা বেশ ভালো মতন যুদ্ধ চলছিল। সেই জিনিসটার ফায়দা লুটলো কে? আমাদের বাবর। আর একটা দেখছি, কিছু আফগান ও পাঞ্জাবের অভিজাতদের আক্রমণে বাবর ভারতে অভিযান চালায় এবং উত্তর ভারতে গিয়ে কি করে, নিজের শাসন প্রতিষ্ঠা করে। উত্তর ভারত মানে দিল্লিতে, হ্যাঁ না, দিল্লিতে শাসন প্রতিষ্ঠা করে। যুদ্ধের বৈশিষ্ট্য কি ছিল? কামান ইউজ হয়েছিল, বারুদ ভিত্তিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ না। তারপরে কি বলছে, তুলুঘমা বা আরাবা, এই যুদ্ধ কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল। সুসংগঠিত সেনাবাহিনী, উন্নত যুদ্ধ কৌশল ব্যবহার করা হয়েছিল, যেগুলো কে করেছিল? বাবর করেছিল। আর এগুলোর মাধ্যমে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মুঘল সাম্রাজ্য সুলতান সাম্রাজ্যের থেকেও বেশি কিন্তু কি ছিল, আমাদের যুদ্ধের যে কৌশল বা যে নানান ধরনের অস্ত্র শস্ত্র ছিল সেগুলোতে উন্নত ছিল। সব থেকে বড় ব্যাপার হচ্ছে মুঘলদার এগুলো যে ইউজ করছিল, এগুলোর পরবর্তীকালে যখন আমরা দেখব যে ইংরেজরা আসে, ওরা আরো বেশি কি ছিল, ওরা আরো বেশি উন্নত ছিল। ওদের কাছে ছিল AK-47, ওরা দাঁড়িয়ে ধাই 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 করে মারছে। আর মুঘলরা কি করছে, একটা গুলি নিচ্ছে, ভরছে, তারপরে চালাতে চালাতে ও দুটো চারটে গুলি ওর লেগেও গেছে। ঠিক আছে, তো এই যে স্লোটা আর এই যে ফাস্ট ব্যাপারটা, এই জিনিসটাও ধীরে ধীরে আমাদের কি আমরা পরে জানতে পারবো। যুদ্ধের ফলাফল কি হয়? ইব্রাহিম লোদি হেরে যায়, তারপরে বাবর হয়ে যায় জিতে যায়, এবং কি হয়ে যায়, দিল্লি ও আগ্রায় বাবর নিয়ে নেয়। দিল্লি সুলতান যে সাম্রাজ্য সেটা শেষ হয় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। ঐতিহাসিক গুরুত্ব কি? ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল, বারুদ ও কামানের ব্যবহার আমরা জানতে পারি, এবং উত্তর ভারতটা কি হয়ে যায়, একটা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে মুঘলদের উত্থান দেখায়। কি কি মনে রাখতে হবে আবার আমি লিখে দিয়েছি, প্রত্যেকটার পরেই কিন্তু কি কি মনে রাখতে হবে সেটা কিন্তু আমি সোনা লিখে দিয়েছি। সেগুলো কিন্তু আমরা যদি মনে রাখি তাহলে আমাদের পুরো জিনিসটা আমরা পড়তে আমাদের কি হবে, সুবিধা হবে। তোমরা বলো যে সামারি দিন, দাদা দিদিদের সামারি দেন, আমরা কি ছোট বলে সামারি পাবো না? এটা হতে পারে না। পৌশালী ম্যাম ও পুকি ম্যাম যেখানে রয়েছে তোমরা সব সময় সামারি পাবে। তো সামারি আমি তোমাদেরকে আলাদা করে লেখানোর মতন সময়টা দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ তোমরা ছোট বাচ্চা, তোমরা আমার ছোটা ভীম, তোমাদের এখনো শক্তি বাড়াতে হবে। হরলিক্স খাচ্ছ বলে কথা, হরলিক্স কমপ্লেন হোয়াট এভার, তো সেইটা খেতে খেতে যেহেতু আমরা ক্লাস দেখছি, তো আমরা মনে রাখবোটা দেখলেই আমাদের কিন্তু মনে থেকে যাবে। ওকে, চলো মনে রাখতে রাখতে আমরা এবার বাবরের অন্যান্য যুদ্ধগুলো দেখে নিই। একটা হচ্ছে খানুয়ার যুদ্ধ, কবে হয়েছিল? 1527-এ। 1526-এ কি হয়ে গেছে? প্রথম পানিপথের যুদ্ধ। এবার ভারতেও বসে গেছে, বসার পরে এবার বলছে এবার আমাকে কি করতে হবে, অনেকগুলো যুদ্ধ করতে হবে, আরো সাম্রাজ্য দখল করতে হবে। তো প্রথম কোনটা? খানুয়ারের যুদ্ধ। কবে হয়েছিল? 17ই মার্চে। কোথায় হয়েছিল? খানুয়াতে হয়েছিল। প্রতিপক্ষকে বাবর আর রানা সাঙ্গার মধ্যে হয়েছে। ঠিক আছে, যুদ্ধের কারণ কি ছিল? উত্তর ভারতে যে রাজপুত শক্তি ছিল তাদের সেইখানে কি করতে হবে, আমাদের
রানা সাঙ্গা রাজপুত থেকে ছিলেন। ওরা কোন দিকে, ওরা হচ্ছে সেই মহারাষ্ট্র, রাজস্থান ওই অঞ্চলের। ওরা চাইছিল যে ওরা উত্তর ভারতে আধিপত্য স্থাপন করবে, বাবর কেন ছাড়বে, বাবর বলছে আয় তোকে দেখে নিচ্ছি, তো ব্যাস দেখে নিল। কিন্তু উভয়ের মধ্যে যুদ্ধ হওয়াতে বাবর আবার জিতে গেল, আর উত্তর ভারতে আরো সুদৃঢ় হয়ে গেল। রাজপুতদের কি হয়ে গেল, প্রতিরোধ অনেকটাই ভেঙে গেল এবং বাবরের শাসনটা আরো বেশি স্থায়ী হয়ে গেল। তারপরে হচ্ছে ঘরঘরার যুদ্ধ 1529-এ। এটা কবে হয়েছিল? 6ই মেতে হয়েছিল, ঘরঘরা নদীর তীরে হয়েছিল, বাবর ও আফগান শক্তির মধ্যে হয়েছিল, যেটা হচ্ছে মেহমুদ লোদির মধ্যে হয়েছিল। হ্যাঁ না, আফগানরা পুনরায় হেরে যায় এবং বাবর আবার জিতে গিয়ে আফগান শক্তিকে একেবারে ধ্বংস করে দেয়। ঘরঘরার যুদ্ধটা আবার এসে গেছে, একই জিনিস 14 বার এসছে কেন? ওকে, তারপরে কি বলছে? যুদ্ধের ফলাফল, একই জিনিস চলে এসছে, যুদ্ধের ফলাফলটা তো এখানে রয়েছে। ওকে, এটা আমি এরকম ভাবে কেটে দিচ্ছি, একই জিনিস চলে এসছে। যুদ্ধের ফলাফল হচ্ছে এইটা ও ঐতিহাসিক গুরুত্ব একসাথে। লোদি ও আফগানদের পুনরুদ্ধার সম্ভব হয় এবং কি হয়, বাবরের সাম্রাজ্য আরো স্থিতিশীল ও শক্তিশালী হয়ে যায়। কি হয়ে যায়? লোদি সাম্রাজ্য বা আফগান সাম্রাজ্য শেষ, মানে সুলতান সাম্রাজ্য শেষ, এবং আমাদের কি হয়ে যাচ্ছে, মুঘল সাম্রাজ্য আরো বাড়ছে। আচ্ছা, এখানে দেখো দুটোই লিখে দিয়েছি চার্টে করে। ম্যাম মনে রাখতে পারি না, মনে রাখতে পারি না, এই নাও মনে রাখো, মনে রাখার জন্য দিয়ে দিয়েছি। খানোয়ার যুদ্ধটা উপর থেকে আমি মুছে দিচ্ছি, একটু প্রিন্টিং মিস্টেক তো রয়েছেই, তাই না? এখানে আমি কি লিখছি? যুদ্ধ সমূহ কার? বাবরের। প্রথম বিশ্বযুদ্ধ বলছি, প্রথম পানিপথের যুদ্ধ ছাড়া 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ, 1527-এ হয়েছে আমার খানুয়ার যুদ্ধ, 1529-এ হয়েছে ঘরঘরার যুদ্ধ। ঠিক, ওকে। এরপর আমরা কি পড়বো? এরপর হচ্ছে হুমায়ুনে চলে এসেছি। বাবা হয়ে গেছে, এবার হলো জ্বরটা পড়বো। বাবার হলোতে এসছি মানে হুমায়ুনে এসছি। পূর্ণ নাম কি? নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন। পিতাকে বাবরই হবে স্বাভাবিকভাবে। শাসনকাল 1530 থেকে 1540-এর মধ্যে, দ্বিতীয় সম্রাট ছিলেন মুঘল সাম্রাজ্যের। শাসনকাল কি বলছে? আমাদের ভাইদের বিদ্রোহ ও আফগানদের বিরোধিতার কারণে তার শাসনটা কিন্তু দুর্বল ছিল এবং আফগান নেতা শেরশাহ সুরি কি করেন, এর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রধান দুটো যুদ্ধ, একটা হচ্ছে কি চৌসার যুদ্ধ, যেটা 1539-এ হয়েছিল, মানে 1539-এ হয়েছিল। শেরশাহ সুরির কাছে কি হয়, পরাজিত হয়ে যায়, হেরে যায়। আর হচ্ছে কানৌজ বা বিলগ্রামের যুদ্ধ, সেখানেও কিন্তু কি হয়, পুনরায় পরাজিত হয়ে সিংহাসন হারাতে বাধ্য হয়। ঠিক আছে, তারপরে কি হয়, তিনি পারস্যতে চলে যায় এবং ওখানে গিয়ে কি করেন, নিজের একটা সেনাবাহিনী তৈরি করেন এবং 1555-তে দিল্লি পুনরুদ্ধার করে আবার মুঘল সাম্রাজ্য তৈরি করে। এবং 1556-তে কি হয়, দিল্লির পুরানা কেল্লা, যেটা বলা হয়, সেখানে গ্রন্থাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে উনি মারা যায়। ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে ওনার? সাময়িকভাবে উনি কিন্তু কিছু সময়ের জন্য মুঘল সাম্রাজ্যটাকে হারিয়ে ফেলে, হ্যাঁ না, কারণ দুবার উনি হেরেছিলেন। হারার পরে উনি আবার পারস্যতে চলে যান, আবার একটুখানি মানে নিজেকে আরো প্রস্তুত করে নিয়ে এসে আবার যুদ্ধ করে মুঘল সাম্রাজ্যকে আবার ফিরিয়ে আনে। কিন্তু যদিও এতবার হেরে গেছেন বলে ওনার কিন্তু এই সাম্রাজ্যকালটাকে কোনোভাবেই গ্লোরিফাই করা হয় না। এরপর কে রয়েছে আমাদের? শেরশাহ সুরির ব্যাপারে পড়বো, যার সাথে যুদ্ধ করেছে, দুবার হেরেছে। তো সে কে? তার নাম হচ্ছে, আসল নাম কি? ফরিদ খান, হ্যাঁ না। উপাধি হচ্ছে শেরশাহ সুরি, যা সুর বংশ বা আফগান বংশের রয়েছে। হুমায়ুনকে পরাজিত করে উত্তর ভারতে সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেটাও খুব একটা বেশি দিন চলেনি। চৌসার যুদ্ধ ও কানৌজের যুদ্ধ করেছিলেন এবং দিল্লির সিংহাসন দখল করেছিলেন। কিন্তু তার পরবর্তীকালে কি হয়, 1556-তে কি হয়, 1556-এ আবার কি হয়, আমাদের মুঘল সাম্রাজ্য চলে আসে। কি হয়, মুঘল সাম্রাজ্য আবার চলে আসে এবং সমগ্র সাম্রাজ্যকে কি করেন উনি, সরকার জেলা এবং পরগনাতে ভাগ করে দেয়, যেটা এখন আমাদের রয়েছে। দক্ষ ছিলেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখছিলেন, বাট কি হবে, পরবর্তীকালে ওনার যে 1556-তে আবার উনি কি করেন, সুর বংশ ছড়ে গিয়ে আবার মুঘল সাম্রাজ্য চলে আসে। তো এই সুর বংশের রাজ ব্যবস্থা কেমন ছিল? রাজস্ব ব্যবস্থা মানে হচ্ছে কি, ট্যাক্স সিস্টেম কেমন ছিল, ট্যাক্স কিভাবে নেওয়া হতো?
পয়সা তো নেবে সরকার, বলছে কর মানে বলছে জমি জরিপ করে উৎপাদনের ভিত্তিতে নেওয়া হচ্ছে, যার যত উৎপাদন সে তত বেশি পয়সা দেবে। কারোর ধরে নে 100 টাকা যদি ইনকাম হচ্ছে তাকে 10 টাকা দিতে হচ্ছে, কারোর যদি 50 টাকা ইনকাম হয় তো সে 5 টাকা দিচ্ছে। তার মানে কি বলছে, যতটা জমি রয়েছে তার উপরে যতটা উৎপাদন হচ্ছে তার ভিত্তিতে দেওয়া হচ্ছে। কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব নিচ্ছে, মাঝখানে কোনো মিডল ম্যান রাখেনি। সরকারের কাছে তুমি কৃষক, তুমি উৎপাদন করছো, তোমার যত উৎপাদন হচ্ছে, যতটা জমি রয়েছে তার অনুযায়ী যতটা ধার্য তোমার কর রয়েছে, তুমি কাকে দেবে? সরকারকে ডাইরেক্ট পেমেন্ট করবে। যেমন আমরা এখন কি করি, ট্যাক্স পেমেন্ট ডাইরেক্ট সরকারকে করি, অনলাইনে করি, বা গিয়ে কোথাও গিয়ে একটা করে আসি, তাই তো? সেরকম রাজস্ব আদায়ের স্বচ্ছতা কিন্তু এখানে ছিল। মুদ্রার ক্ষেত্রে দেখবো রুপিয়া তৈরি করেন, রূপোর যে মুদ্রা সেটা তৈরি করেন, ওজন ও পরিমাপের একক নির্ধারণ করেন এবং বাণিজ্য অর্থনীতির উন্নতিও ঘটান। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, যোগাযোগ ব্যবস্থা সড়কি আজম, যেটা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, জিটি রোড বলে না, জিটি রোড, বিটি রোড না কিন্তু, হ্যাঁ না, জিটি রোড এটা আছে, সেটা তৈরি করেন, সার্চ করে দেখবি। এবং কি করেন, জিটি রোড ছাড়াও নানান ধরনের সরাইখানা, কূপ, গাছ লাগানো ব্যবস্থা করেন, উন্নত ডাক ব্যবস্থা তৈরি করেন, সৈন্যদের দাগ বা ঘোড়ায় চিহ্ন দেয়, এবং হুলিয়া যেটা হচ্ছে সৈনিকের পরিচয়পত্র তৈরি করেন। এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। সৈন্যবাহিনীকে আরো দক্ষ তৈরি করেন এবং 1545-এ উনি কি হয়, কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বারুদের বিস্ফোরণে আবার মারা যান। আকবর আসছে 1556-তে, হ্যাঁ না, এখান থেকে আবার আমাদের কি তৈরি হচ্ছে, আবার আমাদের শুরু হচ্ছে মুঘল সাম্রাজ্য। মাঝখানে আমাদের সুর সাম্রাজ্য আমরা দেখে নিয়েছি, যেটা হচ্ছে শেরশাহ সুরির সময়। শেরশাহ সুরি থাকলে ভালো হতো কিনা সেটা তোরা জানাবি আমাকে। আচ্ছা, আকবর হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, পিতা হুমায়ুনই হবে। জন্ম হচ্ছে 1542-এ এবং 1605 অব্দি ওনার কি হয়েছিল, পুরো সাম্রাজ্যটা চলেছিল। এবং সব থেকে যদি বলা হয় গোল্ডেন এরা অফ মুঘল সাম্রাজ্য বা মুঘল এম্পায়ার যদি আমরা বলি, সেটা হচ্ছে আকবরের সময়তে, হ্যাঁ না। একই জিনিস 14 বার চলে আসছে কেন? ওকে, সিংহাসনে আরোহণ কি বলছে, 1556-তে আসেন। তখন ওনার বয়স কত ছিল? মাত্র 13 বছর ছিল, এটা আমাদেরকে জানতে হবে। একই বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধতে হেমুকে উনি পরাজিত করে মুঘল সাম্রাজ্যকে কি করেন, সুদৃঢ় করেছিলেন। সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে দেখবো রাজপুতদের সঙ্গে উনি কি করেছিলেন, মৈত্রী স্থাপন করেছিলেন। রাজপুতদের সাথে যুদ্ধ করেছিলেন কে? ওর বাবা, তার বাবা করেছিলেন, কিন্তু উনি কি করেছিলেন, উনি মৈত্রী স্থাপন করেছিলেন। তার জন্য সাম্রাজ্য সম্প্রসারণ করা আরো ইজি হয়ে গেছিল। গুজরাট, বাংলা, কাশ্মীর, কাবুল, সিন্ধু, দাক্ষিণাত্য প্রচুর অঞ্চল উনি দখল করেছিলেন এবং উত্তর ভারতে নিজের আধিপত্যকে একদম সুদৃঢ় করেছিলেন। ওনার যে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কি ছিল, মনসবদারি ছিল। মনসবদারি প্রথা খুবই ইম্পর্টেন্ট। মনসবদারি প্রথা মানে কি, মনসবদারি ইংলিশে লিখে দিচ্ছি, মনসবদারি সিস্টেম মানে কি হয়, মানে ধরে নে আমি একজন রয়েছি, আমাকে বলা হচ্ছে যে তুমি আমাকে সৈন্য দেবে। কটা সৈন্য দেবে? 100 খানা সৈন্য দেবে। ঠিক আছে, আমি তোমাকে কি করব, আমি এখানে বসে আছি, আমি এখানে আকবর, আমি তোমাকে কি করছি, আমি তোমাকে পয়সা দিচ্ছি, আমি তোমাকে বলছি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি আমাকে এরকম ভাবে 100টা সৈন্য এনে দেবে, প্রত্যেকে 1 টাকা করে দেবে। তোমাকে তার জন্য কিছু আমি কি করব, কিছু জমি তোমাকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তুমি কি করছো, এদেরকে তুমি সবকিছু দেখাশোনা তুমি করছো। এরকম ভাবে আরো কিছু কিছু মনসব ছিল। এবার লাস্টের দিকে কি হয়, আমাদের এই মনসবদারি প্রথা ঔরঙ্গজেবের পরে, মানে 1707-এর পরে মনসবদারি প্রথা ধীরে ধীরে পতন হতে থাকে। কেন? তার কারণ হচ্ছে সৈন্যরা দেখে যে এদের পয়সা কম দেওয়া হচ্ছে, তার জন্য ওরা মানে সৈন্য দল ছেড়ে দেয়। আর একটা জিনিস হয় কি, এই মনসবদের যে জমি দিতে গিয়ে জমি আর নিজেদের কাছে নেই এরকম দেখছে। ঠিক আছে, সবাই মনসব হতে চাইছে। তারপরে কি হচ্ছে, টোডরমলের মাধ্যমে নতুন রাজস্ব ব্যবস্থা আনে। সুবা, সরকার, পরগনা, গ্রাম এইভাবে প্রশাসন পরিচালনাকে ভাগ করে। প্রথমে হচ্ছে সুবা, তার নিচে অনেকগুলো সরকার রয়েছে, তার নিচে অনেকগুলো পরগনা, তার নিচে অনেকগুলো কি হচ্ছে আমাদের গ্রাম রয়েছে। মানে অনেকগুলো গ্রাম মিলিয়ে একটা পরগনা, অনেকগুলো পরগনা মিলিয়ে একটা হচ্ছে আমাদের সরকার, অনেকগুলো সরকার মিলিয়ে একটা হচ্ছে সুবা। এরকম ভাবে পুরো হায়ারার্কিটা তৈরি করছে। দক্ষ কর্মচারী রয়েছে। সাংস্কৃতিক যদি অবদান দেখি তাহলে হচ্ছে ওনার দরবারে কি ছিল, নবরত্ন, মানে নবরত্ন 9 জন ছিল। ঠিক আছে, তার মধ্যে সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, স্থাপত্য এসবের উন্নতিও হয়েছিল। তার শাসনকালটাকে মুঘল সাম্রাজ্যের কি বলা হয়, স্বর্ণযুগ, গোল্ডেন এরা বলা হয়, যেটা আমি বললাম এই মাত্র। উনি কবে মারা যান? 1605-এ মারা যান এবং আকবরের সমাধিতে অবস্থিত এখনো পর্যন্ত রয়েছে, আকবরের সমাধি এখনো রয়েছে। আচ্ছা,
এই যে রাজপুত নীতিটা কি ছিল, মানে এই যে রাজপুতদের সাথে মানে মৈত্রী বন্ধন, মৈত্রী মানে হচ্ছে বন্ধুত্ব, হ্যাঁ না, ফ্রেন্ডশিপ করছে। তো এই ফ্রেন্ডশিপ করে কিভাবে ও সাম্রাজ্য বিস্তার করেছিল সেটা তো আমাদেরকে জানতে হবে, কারণ এই রাজপুতদের সাথে তো এর বাবা তার বাবারা বেশ যুদ্ধ করেছে, হ্যাঁ না, হারিয়েছে, হেরেছে, সবকিছুই হয়েছে। তাহলে ইনি কেন হঠাৎ করে এই মৈত্রী সম্পর্ক তৈরি করলো সেটা একটু জেনে নিই। বলছে রাজপুতদের শক্তি যখন উপলব্ধি করে যুদ্ধের পরিবর্তে উনি কি করেন, মৈত্রী মানে ফ্রেন্ডশিপ তৈরি করেন। কি করেন? ফ্রেন্ডশিপ তৈরি করেন, বৈবাহিক সম্পর্ক করেন, ম্যারেজ। দেখছে যে বিয়ে করলেই সবকিছু ভালো হয়ে যাচ্ছে, এবং সহযোগিতার নীতি নেন, মানে হচ্ছে কোঅপারেশন, হ্যাঁ না। বলছে যে তোমাকে আমি হেল্প করব, চলো তোমার সাথে আমি বন্ধু, আর বন্ধু মানেই চলো তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, বা আমার কারোর সাথে, মানে বিশেষ করে উনি বিয়ে করে নিতেন। বিয়ে করে নিলে তো ভাই আমি এখন জামাই, আর আমি এখন জামাই ষষ্ঠীতে যা চাইবো দেবে, হ্যাঁ না, এরকম ব্যাপার। ওদের জামাই ষষ্ঠী হয় না, বাট আমি বলছি যদি এরকম ধর হতো তাহলে ওরা তাই বলতো যে জামাই ষষ্ঠীতে দিন দিন তো আপনার ওই জায়গাটা দিয়ে দিন, এরকম ভাবে বললাম। মানে ধরে নে এত বড় লোক, ঠিক আছে, শ্বশুর এত বড় লোক যে জামাই বলছে কি দিন তো আপনার কলকাতাটা একটু দিন তো, কলকাতাটা আমার নামে লিখে দিন। হ্যাঁ হ্যাঁ জামাই নাও, লিখে দিলাম তোমার নামে, এইরকম ব্যাপারটা। কি বলছে রাজপুত নীতির বৈশিষ্ট্য, কি বলছে, রাজপুত রাজাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করছে, রাজপুত শাসকদের উচ্চ প্রশাসনিক ও সামরিক পদে নিয়োগ করে নিচ্ছে। এবার যখন তুমি কোনো কিছু নিজের আন্ডারে নিয়োগ করে নেবে সে তোমার কথাতেই চলবে, তো বাস চলছে। তারপরে বলছে কি রাজপুত রাজ্যগুলোকে অভ্যন্তরীণ শাসনের কিছু স্বাধীনতা প্রদান করছে, আবার এরকমও করছে না যে ওদের থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, তাহলে তো ওরা বলবে এই আমার থেকে সব কেড়ে নিচ্ছ কেন, তখন বলছে না না তুমি থাকো, তুমি তোমার মতন চালাও। মানে ব্যাপারটা হচ্ছে কি জামাই বলছে যে শ্বশুরমশাই আমাকে বাড়িটা আমার নামে লিখে দিন, বাট আপনি থাকবেন, আপনি যেমন ভাবে চাইছেন আপনি বাড়িতে থাকুন যেমন থাকছিলেন, বাট বাড়িটা আমার নামে হবে। তো এখানে কি হয়ে গেল যে বাড়িটা তো আমার নামে হয়ে গেল, হ্যাঁ না, বুদ্ধি দেখ। তারপরে কি বলছে রাজপুতদের ধর্ম ও সংস্কৃতির প্রতিও সহিষ্ণুতা দেখায়। ইনি কিন্তু কি করেছিলেন, উনি যেরকম অন্যান্য সাধারণত যে সুলতান সাম্রাজ্য ছিল বা মুঘল সাম্রাজ্যের অন্যান্য যত আমরা সম্রাট দেখব সবার মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যেহেতু আমরা মুসলিম তো সবাইকে মুসলিম ধর্মে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে, কিন্তু উনি সেটা চাননি। তাই জন্য আমরা যোধা আকবর সিনেমাটাতেও দেখেছিলাম যে যোধা বাড়িতে মুসলিম পুরো বিয়ে হয়ে গেছে আকবরের সাথে, তারপরে কি করছে উনি কৃষ্ণের নাম করছে, আকবরও সেটাতে কিন্তু সাপোর্ট করছে, বলছে কোনো ব্যাপার না, আমার কোনো সমস্যা নেই, করো তুমি যা ইচ্ছা তাই করো, হ্যাঁ না, তুমি তো আমার যোধা বলে কথা। জোরপূর্বক ধর্মান্তরকরণ বা ধর্মীয় বৈষম্যের নীতি গ্রহণ করেননি। ওই যে বললাম জোর করে বলছে না আসো তোমাকে মুসলিম ধর্ম নিতে হবে, জোর করে কিন্তু উনি সেটা করেননি। উনি বলেছেন যে ঠিক আছে যে করতে চাইবে করবে, না করবে না করবে, বাস ওনার মোটিভটা কি, ওনার মোটিভটা হচ্ছে যে আমাকে সাম্রাজ্য বিস্তার করতে হবে, তার জন্য যতটা ভালোভাবে মানিয়ে গুছিয়ে মাথায় হাত বুলিয়ে যা নেওয়া যেতে পারে নিয়ে নাও, হ্যাঁ না, তাই করছে। ফলাফল কি হলো, অধিকাংশ রাজপুতরা দিয়ে দিল, মৈত্রী স্থাপন করলো। তারপরে কি করলো, রাজপুতদের সহযোগিতায় বহু যুদ্ধ জয় সম্ভব হয়ে গেল, যুদ্ধ করারই দরকার পড়লো না, এমনি এরকম ভাবে পেয়ে গেল। বললো আজ আপনার মেয়েকে বিয়ে করছি, জামাই হিসেবে কি দেবেন বলুন, কলকাতা দেবেন না মুম্বাই দেবেন না মহারাষ্ট্র দেবেন, কি বলুন, বলছে নিয়ে নাও, মহারাষ্ট্র নিয়ে নাও, তুমি গোয়াটাও নাও, কারণ ওখানে একটু সি বিচে ঘুরে আসবে, আর তার সাথে সাথে কলকাতার অন্য বন্দর আছে একটুখানি তোমার হবে, আর ঠিক আছে আমাকে দিয়ে দিচ্ছেন কোনো ব্যাপার না, বাট ওখানে আপনি স্বাধীনভাবে যেরকমভাবে চাইছেন করুন, না ধর্ম চেঞ্জ করাচ্ছি না কিছু করাচ্ছি, আপনি করুন আপনি যেমনভাবে চাইছেন, বাকি আপনার যদি কোনো লোকজন থাকে যার কাজবাজ নেই বলবেন তাকে কাজবাজও দিয়ে দেবো আমি। বলো বাহ খুব ভালো, এই তো এইরকমই তো জামাই চেয়েছিলাম আমি, ঠিক। আচ্ছা তারপরে কি বলছি, রাজপুত ও মুঘলদের মধ্যে একটা দীর্ঘস্থায়ী সুসম্পর্ক তৈরি হলো। তারপরে ব্যতিক্রম কি বলছে, রানা প্রতাপ আকবরের সাথে কিন্তু এইসব করতে চাননি, তাই জন্য 1576 কি হয়, হলদিঘাটের যুদ্ধ হয়, স্টার মার্ক, কার সাথে, রানা প্রতাপ এবং মুঘলের সাথে, এবং যুদ্ধের পরে রানা প্রতাপ স্বাধীনতা সংগ্রামও চালিয়ে যায়, যুদ্ধতে যদিও হেরে গেছিল বাট তাও। কবে হয়েছিল, মহারানা প্রতাপের সাথে আমাদের কি হয়েছিল, মুঘল বাহিনী বা আমাদের আকবরের যুদ্ধ হয়েছিল, সেখানে সেনাপতি কে ছিল, সেনাপতি ছিল হচ্ছে রাজা মান সিং। আকবর সমগ্র রাজপুতকে চেয়েছিল যে এরা আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাক, কিন্তু এরা বললো যে না আমি হতে দেবো না। তার মধ্যে কে বললো হতে দেবো না, মহারানা প্রতাপ বললো আমি হতে দেবো না, আমার নাম মহারানা আমি কেন হব। আচ্ছা তো আকবরের বশ্যতা স্বীকার করতে চায়নি, তার ফলে কি করলো, যুদ্ধ হলো এবং মুঘল বাহিনী জিতে গেল, ব্যাস। তাতে কি হলো, মুঘল ও রাজপুতদের মধ্যে একটা অন্যতম বিখ্যাত যুদ্ধ আমরা দেখে নিলাম, মহারানা প্রতাপের সাহস দেখে নিলাম, আত্মবিশ্বাস দেখে নিলাম, স্বাধীনতা দেখে নিলাম। যুদ্ধের পরও তিনি গেরিলা কৌশলে কিন্তু আকবরের বিরুদ্ধে বা বলা যেতে পারে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম চালিয়েই গেছে। ওকে আমার কফিটাও ঠান্ডা হয়ে গেছে। হুম
ধর্মনীতি কি ছিল? প্রথমেই বললাম আকবর কাউকেই চাইনি যে এই এসো আমার ধর্মে যেতে হবে, নয়তো কিন্তু একদম পিটে দেবো, না না না, এসব করেনি। উনি বলেছেন ঠিক আছে আস্তে ধীরে তোমার যদি মনে হয় তুমি করো তো করো না। ঠিক, উনি কি করেছিলেন? জিজিয়া কর ও তীর্থ কর তুলে দিয়েছিলেন। জিজিয়া কর মানে হচ্ছে যারা অমুসলিম, যারা মুসলিম নয় তাদেরকে পয়সা দিতে হতো। তীর্থকর মানে হচ্ছে তীর্থস্থানে ভ্রমণ করার জন্য তোমাকে কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে, যেটা আমরা এখনো দিই, বাট খুবই রিজনেবল দিই না। মানে ধর টিকিটটা যে আমরা কাটছি, তোদের কি মনে হয় সেটা কি সব টাকাটা কোথায় যাচ্ছে? সরকারের কাছে যাচ্ছে, কাইন্ড অফ ওটা ট্যাক্সই, হ্যাঁ না? আমরা ধর কোথাও ঘুরতে গেছি, কোনো একটা মন্দিরে ঢুকছি, তার জন্য দেখবি এখন মন্দিরে কোনো রকম কিন্তু পয়সা নেয় না, হ্যাঁ না? মন্দিরে ঢোকার জন্য কোনো রকম পয়সা নেয় না, আগে সেটা নেওয়া হতো। এখন কিন্তু মন্দিরে ঢোকার জন্য পয়সা নেওয়া হয় না, বাট ভিতরে মন্দিরে পুজো দেওয়ার জন্য, হ্যানা করার জন্য, ত্যানা করার জন্য কিন্তু পয়সা নেওয়া হয়। বাট কিছু কিছু জায়গায়, যেরকম আমি ধরে নিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেছি, বা কোনো আমি একটা ঘোরার জায়গাতে ঘুরতে গেছি, আর সেখানে বলছে 40 টাকা হচ্ছে আমাদের টিকিট, তো সেটাই এক প্রকার ট্যাক্স দেওয়া। কিন্তু আমরা কোনো মন্দিরে দেখবো আমরা কোনো পয়সা দিই না। আর কি বলছে? জিজিয়া করটা কি হচ্ছে? যারা অমুসলিম, যেরকম ধর আমরা যারা হিন্দুর মধ্যে রয়েছি, ধর আমি কোনো জায়গায় যাচ্ছি, এবার আমাকে বললো আকবর এসে এই তুই মুসলিম না, না পয়সা দে, এটা হলো জিজিয়া কর। ঠিক, তারপরে কি বলছে? বলছে ইবাদত খানা প্রতিষ্ঠা করেন, বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে আলোচনা করেন এবং দিন ইলাহি নামে একটা নতুন ধর্ম তৈরি করেন, যে ধর্মের মধ্যে না মুসলিম ধর্মের প্রাধান্য ছিল না হিন্দু ধর্মের প্রাধান্য ছিল, সব ধর্ম মিলিয়েই একটা মতবাদ তৈরি করেন যার নাম হচ্ছে দিন ইলাহি। ঠিক আছে, আচ্ছা, বিখ্যাত নবরত্ন কারা ছিল? ওই যে আমরা পড়লাম যে 9 জন ছিল, তার পুরো যে সাম্রাজ্যের মধ্যে 9 জন ছিল যারা ওর রাজসভাতে বসতো। কারা কারা ছিল? আবুল ফেজল ছিলেন, ফৈজি ছিলেন, বীরবল ছিলেন, টোডরমল ছিলেন, তানসেন ছিলেন, মানসিং ছিলেন, এবং হচ্ছে আব্দুল, এটা হবে আব্দুল, হবে এটা আব্দুল রহিম খানা। আচ্ছা, এই যে তানসেন ছিলেন, তানসেন মানেই হচ্ছে গান, সঙ্গীত, হ্যাঁ না? আচ্ছা, জাহাঙ্গীর চলে আসছি এবারে, বাবার হলো আবার হয়ে গেছে, এবার জ্বর হচ্ছে না, যত পরীক্ষা সামনে আসছে এবার কি হচ্ছে আমাদের? আমাদের জ্বর হচ্ছে। জাহাঙ্গীর আসল নাম কি? নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, হ্যাঁ না? আকবরের মৃত্যুর পরে তার ছেলেই বসবে। আচ্ছা, তারপরে কি রয়েছে? ন্যায় বিচারের জন্য উনি বিখ্যাত ছিলেন, সাধারণ মানুষের জন্য একটা ন্যায়ের শৃঙ্খল তৈরি করেন, বা যেটাকে বলা হয় কি চেইন অফ জাস্টিস তৈরি করেন। তার আমলে চিত্রকলার কিন্তু বিশেষ উন্নতি ঘটেছিল, কারণ তিনি নিজেই চিত্রকলার প্রতি কিন্তু বেশ মানে উপযোগী বলছি, কপাল আমার, কি বলে যেটা বলা হয় যে ইন্টারেস্টেড ছিলেন, হ্যাঁ না? তারপরে কি বলছেন? তার দরবারে কে এসেছিলেন? স্যার টমাস ট্রো, হ্যাঁ না? ইংরেজ দূত ছিলেন। দূত মানে হচ্ছে অ্যাম্বাসেডর, যেটাকে বলা হয়। ইংরেজ বাণিজ্যের জন্য কি বলে অনুমতি নিতে এসেছিলেন এবং সেটা পেয়েও গেছিলেন। তারপরেও আসছে আমাদের হচ্ছে শাহজাহান। ওফ, শাহজাহান, মুমতাজ, তাজমহল পড়েছি, দেখেছি। তাজমহল কতজন দেখেছো? হাত তুলবে সুন্দর করে। আমি এখনো পর্যন্ত দেখতে পারিনি, যাব দেখি, তোদের পরীক্ষা টরীক্ষা শেষ হলে যদি আমাকে একটু সময় দেয় তাহলে আমি একটুখানি তাজমহল দেখে আসবো, হ্যাঁ না? কারণ তোদেরকে পড়াচ্ছি কিন্তু আমি দেখার সময় পাচ্ছি না। ওকে, শাহাবুদ্দিন মোহাম্মদ খুরুম, জাহাঙ্গীর ওনার নাম, মানে এটা পিতার নাম হচ্ছে জাহাঙ্গীর, এবং মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট ছিলেন। শাসনকালের বৈশিষ্ট্য, তার শাসনকালে মুঘল স্থাপত্য সর্বোচ্চ উন্নতি লাভ করেছিল। তার যে স্ত্রী ছিলেন মুমতাজ, ওনার যে মহলটা তৈরি করেন স্মৃতিতে মারা যাওয়ার পরে, সেটাই কি হচ্ছে তাজমহল তৈরি করেন। তার রাজদরবারে বিখ্যাত ময়ূর সিংহাসন ছিল। তারপরে লাল কেল্লা, জামা মসজিদ, এগুলো সবই আমাদের দিল্লিতে রয়েছে। বাবা, পেনটাই একেবারে ছিটকে চলে যাচ্ছে। বলছে চল ক্লাস পরে করাবি, আগে লাল কেল্লা, জামা মসজিদটা তো দেখে আয়, দিল্লিতে থেকেও দেখতে পাচ্ছিস না। হাই কপাল, কি করব আমি। সো আমি দেখতে পারিনি কোনো ব্যাপার না। কারা কারা দেখেছিস কমেন্টে ডেফিনেটলি জানাবি। আচ্ছা, আর যারা দেখিসনি তারা দেখে নিবি, আমি যেদিনকে যাবো সেদিনকে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর যারা যারা এমনি ফিজিক্যালি দেখে নিয়েছো তারা খুব ভালো কথা। যাই হোক, লাল কেল্লা, জামা মসজিদ কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে, উনি তৈরি করেন। এবং আমাদের তাজমহল কোথায় রয়েছে? আগ্রাতে রয়েছে। তারপরে কি বলছে? আমাদের তার শাসনকালকে মুঘল সাম্রাজ্যের কিন্তু স্বর্ণযুগ, এনারটাতেও বলা হয় এবং আকবরেরটাতেও বলা হয়। ঠিক আছে, এনারটাতেও বলা হয় এবং আকবরেরটাতেও বলা হয়। শাসনের শেষ পর্বে কি হয়? ঔরঙ্গজেব আসে এবং ঔরঙ্গজেব কি করেন? শাহজাহানকে বলেন যে অনেক হয়েছে, অনেক এসব তাজমহল ফাজমহল বানাচ্ছ, আমার আর ভাল লাগছে না। ঔরঙ্গজেব খুব বেশি অ্যাগ্রেসিভ ছিলেন, বলছে এবার যাও যাও যাও, চলো তোমাকে কোথায় বন্দি করে রাখবো? আমরা বন্দি করে রাখছে আগ্রার দুর্গে, ওনাকে বন্দি করে রাখছে। এবং বন্দি অবস্থাতে উনি 1666-তে মারা যান। কেন? ঔরঙ্গজেবের মানে এত তারা মানে সম্রাট হওয়ার জন্য যে নিজের বাবাকেই বন্দি করে দিচ্ছে।
ঔরঙ্গজেবের নাম কি? মুহিনুদ্দিন মোহাম্মদ ঔরঙ্গজেব আলমগীর, হ্যাঁ না? আচ্ছা, বাবার নাম শাহজাহান ডেফিনেটলি। এবং লাস্ট শক্তিশালী যদি সম্রাট বলি তাহলে হচ্ছে আমাদের কি ঔরঙ্গজেব বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এই ওষুধটা কিন্তু খুব একটা ভালো ছিল না, হ্যাঁ না, খুব একটা ভালো ছিল না। এরপরে ওষুধটা নেওয়ার পরেই কি হয়ে যায়? উইক হয়ে যায়, একেবারে এত উইক হয়ে যায় যে আমাদের মুঘল সাম্রাজ্যের পতনও হয়ে যায়। এবং লাস্ট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ, যেটা 1857 আমাদের যে সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ হয় ওই পর্যন্ত গিয়ে একেবারে বলে টাটা বাই বাই, ফুল স্টপ লাগিয়ে দিলাম, আমাদের মুঘল সাম্রাজ্য আর থাকতে পারবে না। সিংহাসনে আরোহণ বলছে ভাইদের মধ্যে উত্তরাধিকারীর যে যুদ্ধ হয় সেখানে সবাইকে মেরে ধরে তারপরে নিজে দাঁড়িয়ে পড়েন এবং নিজে আমাদের সম্রাট হয়ে যান। দারা শিকোহি এনাকে সহ অন্যান্য ভাইদের কি করেন? উনি পরাজিত করেন। এবং শাসনকালের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সময় ধরে উনি কঠোর ও কেন্দ্রীয় শাসন কিন্তু পরিচালনা করেছিলেন। এবং উনি মেনলি কি ছিলেন? উনি প্রচন্ড বেশি ধর্মীয় গোঁড়ামি দেখিয়েছিলেন, হ্যাঁ না? উনি প্রচুর পরিমাণে ধর্মীয় গোঁড়ামি দেখিয়েছিলেন। শিবাজি ও মারাঠাদের সাথে প্রচুর যুদ্ধ করেছিলেন। এই যে রিসেন্ট একটা মুভি এসেছিল, নামটা ভুলে যাচ্ছি, ছাওয়া, দেখেছিস? কারা কারা জানাবি? ছাওয়া মুভি যারা দেখেছিস তারা জানিস। এই যে শিবাজি মারাঠাদের সাথে যে যুদ্ধ ঔরঙ্গজেবের, ওখানে ঔরঙ্গজেব সে যে একজন এরকম বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ না, যে আমাদের ওই ধুরন্ধরের ওই লোকটা ওরকম ভাবে ছিল। এবং দেখিয়েছে যে ঔরঙ্গজেব কি কষ্ট করে এই যে ছাওয়া যেটা আমরা পড়েছি ওনাকে কিভাবে মেরেছিলেন, তাই না? কিন্তু আমরা তবুও কিন্তু হার মানিনি, হ্যাঁ না? আমরা মুঘল সাম্রাজ্য থেকে বেরোনোর চেষ্টা করছিলাম অ্যাজ এ ভারতীয়। তো সেটাই দেখিয়েছে। এবং সেই সিনেমাটা যারা যারা দেখিসনি, পরীক্ষাটা হয়ে যাক তারপরে দেখে নিবি, ঠিক আছে? পরীক্ষার আগে নয়, পরীক্ষার আগে কিন্তু মুঘল সাম্রাজ্যের দেখি ঔরঙ্গজেব কিরকম কি করেছে বলে দেখতে গিয়ে পরীক্ষায় কম নাম্বার পেলে কিন্তু চলবে না, হ্যাঁ, ঠিক আছে? চলো, প্রশাসনে কঠোরতা ও ধর্মীয় নীতিতে কিন্তু উনি খুব বেশি রক্ষণশীলতা ছিলেন। মানে হচ্ছে ওনার যা উনি মানে মুসলিম যে ধর্মের যে চিন্তা ভাবনা সেটার ওপরে কিন্তু ওনার বেশি জোর ছিল। উনি কিন্তু আকবরের মতন অত বেশি সহিষ্ণুতা দেখাননি, বা এরকম বলেননি যে ঠিক আছে তুমি তোমার ধর্ম নিয়ে থাকতে চাও থাকো, তোমাকে জোর করে আমার ধর্মে আনবো না। কিন্তু ইনি জোর করতেন সবকিছুতে। স্ট্রিক্ট, খুব স্ট্রিক্ট। পুনরায় আবার জিজিয়া কর নিয়ে চলে আসেন, ধর্মীয় কড়াকড়ি বৃদ্ধি করে দেন। ধর্মীয় নীতির কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কি হয়? অসন্তোষ সৃষ্টি হয়। সাম্রাজ্যের বিস্তারটাও খুব ব্যাপক পরিমাণে বাড়িয়ে দেয়। উত্তর ও দক্ষিণ ভারতে সব জায়গায় মুঘল আধিপত্য বাড়িয়ে দেয়। কিন্তু এই মুঘল আধিপত্য ধরে রাখার মতন লোকজনই এনার পরে কিন্তু আর ছিল না। 1707 কি হয়? দাক্ষিণাত্যে উনি মৃত্যুবরণ করেন এবং তারপরে মুঘল সাম্রাজ্যের একেবারে ডাউনফল শুরু হয়ে যায়। ওই জন্য সেদিনকে একটা মিম দেখছিলাম, মিমটাতে বলছে যে আমার জীবনের ডাউনফল আর আমার হেয়ার ফল একসাথে হচ্ছে, যেটা আগে হবে সেটা জানিয়ে দেবো। তো এটা আমার জীবনের সাথে যায়, আমারও হেয়ার ফল প্রচুর পরিমাণে হচ্ছে আর ডাউনফল হচ্ছে না, সেরকম বলা যায় না, বাট ঠিক আছে। তো কোনটা আগে হবে সেটাও তোরা জানাবি, হয়তো তোরাও এটার সাথে রিলেট করতে পারছিস কার কার হেয়ার ফল হচ্ছে বল। আচ্ছা, কোথায় চলে যাচ্ছি? হেয়ার ফল, বা মুঘল সাম্রাজ্যের পতন থেকে আমরা চলে যাচ্ছি হেয়ার ফলে। এটাই করতে পারি আমি করতে পারি একমাত্র এসব। মুঘল সাম্রাজ্যের যে দাক্ষিণাত্য নীতিটা ছিল সেটা কি বলছে? মুঘল সম্রাটরা দক্ষিণ ভারত মানে দাক্ষিণাত্যের দিকের যে রাজ্যগুলো ছিল সেগুলোকে নিজের কাছে নিয়ে আসার জন্য কিন্তু অনেক পরিকল্পনা করেছিল, রাজনৈতিক পরিকল্পনা, পলিটিক্যাল থিঙ্কিং করেছিল, অনেক কিছু সামরিক নীতি নিয়ে এসেছিল, হ্যাঁ না? সেইগুলোকে মুঘলদের দাক্ষিণাত্য নীতি বলা হয়। যেমন প্রধান প্রধান কোন কোন রাজ্য, যেমন হচ্ছে বিজাপুর, তারপর গোলকোন্ডা, আহমেদনগর, এই সবগুলো যখন আমরা আমাদের আন্ডারে আনতে চাইছি তো তখন আমাদের কিছু প্ল্যানিং তো করতে হবে যে আমরা কিভাবে আনবো। তো তার মধ্যে সেরকম সেই নীতিগুলোকেই বলা হচ্ছে কি দাক্ষিণাত্যের নীতি। তার উদ্দেশ্য কি ছিল? আমাদের টার্গেট কি ছিল? গোলস বা টার্গেট কি ছিল বা এইমস কি ছিল? কি ছিল? মুঘল সাম্রাজ্যের আধিপত্যটা দক্ষিণ ভারতেও খুলতে হবে, কারণ উত্তর ভারত তো আমরা করে নিয়েছি অলরেডি। আমরা দিল্লিতে বা উত্তর ভারত, পূর্ব ভারত মানে বাংলা যেটা আর কি পশ্চিমবঙ্গ বলে, ওই সব জায়গাগুলো সব করে নিয়েছি। এবার শুধু আমাদের দক্ষিণ ভারতটা বাকি রয়েছে, নিচের দিকটা। এবার সেখানটা করতে হবে, কারণ সেখানটা হচ্ছে সম্পদ ও বাণিজ্য পথটা নিয়ন্ত্রণ করা খুবই সহজ, হ্যাঁ না? এবং এখান থেকেই তো দাক্ষিণাত্য থেকেই তো আমাদের কোথায় আসে? আমাদের ইংরেজরাই আসে। এবং বলছে সুলতানিগুলোকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে হবে। আকবরের যে দাক্ষিণাত্য নীতি ছিল সেটাতে সামরিক অভিযান শুরু হয় আহমেদনগরের কিছু অংশ, এবং আমরা জানতে পারি কিছু কিছু রাজ্যের মানে যে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে আমাদের আন্ডারে নিয়ে আসা হয়, মানে মুঘলের আন্ডারে। জাহাঙ্গীর শাহজাহানের সময় কি হয়? সীমিত ছিল, দাক্ষিণাত্যের নীতিটা সীমিত ছিল, কারণ এরা তখন কি করছিল? এরা তখন বেশি করে সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য বাড়াতেই সময়
এদের চলে যাচ্ছিল। সুলতানগুলো সংঘর্ষ এগুলো চলতেই থাকে, পুরো অঞ্চল কিন্তু দখল হয়নি। এইবার ঔরঙ্গজেব এসে বলছে তোমাদের দ্বারা হবে না, এবার আমাকে দেখো কি করছে। এইবার এ কি করে, প্রচুর প্রচুর যুদ্ধ চালায় এবং বিজাপুর, গোলকোন্ডা সবকিছু নিজের আন্ডারে করে। মারাঠাদের বিরুদ্ধেও প্রচুর যুদ্ধ চলে। আমরা এখানে তিনটে মারাঠা বিদ্রোহ দেখবো, পরবর্তীকালে দেখবো। এবং হচ্ছে দাক্ষিণাত্য নীতির অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন কে করেন, আমাদের ঔরঙ্গজেব করেন। ফলাফল কি হয়, দাক্ষিণাত্যের প্রচুর প্রচুর রাজ্য কি হয়, মুঘল সাম্রাজ্যের আন্ডারে চলে আসে। মুঘল সাম্রাজ্য এবার দাক্ষিণাত্যেও রাজ করতে শুরু করে দেয় এবং মারাঠা শক্তির উত্থান ঘটে। মারাঠা শক্তি এতদিন কিছু বলেনি, কারণ ওদের কাছে যতক্ষণ না তোমার বাড়িতে অ্যাটাক হবে ততক্ষণ তুমি থরি না অন্যের বাড়িতে অ্যাটাক হয়েছে বলে তুমি একেবারে দৌড় শুরু করে দেবে, হ্যাঁ না, সেটা তো করবে না। তো তারপরে কি হয়, তারপরে শেষ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের দুর্বলতার একটা প্রধান কারণ হচ্ছে মারাঠা শক্তি। কেন, তার কারণ হচ্ছে এই যে আমরা মানে ঔরঙ্গজেবের ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওই সোনার ডিমের মতন। হাঁসটা রোজ একটা করে সোনার ডিম দিচ্ছে বলে আমি কি করলাম, হাঁসটা কেটেই ভাবছি ওর পেট থেকে সব সোনার ডিম একসাথে বার করে নেবো। একসাথে করতে গেলে তো বেরোবে না বাবা। যেই পেটটা কাটলো কোনো সোনার ডিম নেই, কিছু নেই, তখনও মাথায় হাত, যা রোজ রোজ যেটা পাচ্ছিলাম সেটা আর পেলাম না। ঔরঙ্গজেবের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে। ঔরঙ্গজেব দেখছিল ধীরে 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 অনেক কিছু পাচ্ছি, আমরা উত্তর ভারত করে নিয়েছি, মধ্য ভারত করে নিয়েছি, পূর্ব ভারত করে নিয়েছি, এবার আমাদের দক্ষিণ ভারত করতে হবে। আস্তে ধীরে করতে হতো সামরিক অভিযানটা, যেটা আকবর চেয়েছিল যে আস্তে ধীরে হবে, কিন্তু উনি সেটা জাননি। ওনার ব্যাপারটা ছিল যে একেবারে নিয়ে নেবো। প্রথম দিকে তো নিচ্ছিল, কিন্তু লাস্টের দিকে কি হলো, মারাঠারা এত বেশি ক্ষুব্ধ হয়ে যায় যে আমাদের কি হয়, একটা আঞ্চলিক শক্তির উত্থানও আমরা দেখতে পাবো, হ্যাঁ না। পরবর্তীকালে কি হয়, আঞ্চলিক শক্তির উত্থান হয়। ক্লাস 8-এ গেলে তোমরা এটা পড়বে। আঞ্চলিক শক্তির উত্থান ঘটে যেমন বাংলাতে, যেমন মারাঠাতে, যেমন অযোধ্যাতে, এইসব জায়গাতে আমাদের ধীরে ধীরে একটা স্বাধীন স্বাধীন আঞ্চলিক শক্তি উৎপন্ন হয়, উত্থান ঘটে তাদের। এবং তারা কি করে, তারা মুঘল সাম্রাজ্যের যে আন্ডারে থাকার যে প্রক্রিয়াটা ছিল সেটার থেকে বেরিয়ে যায় এবং নিজেরা কি করে, যুদ্ধ চালায় এবং পরবর্তীকালে ইংরেজদের সাপোর্টেও মুঘল সাম্রাজ্যকে একদম পতন ঘটায়। তারপরে কি হয়, মুঘল প্রশাসন যদি আমরা দেখি, সুসংগঠিত কেন্দ্রীভূত প্রশাসন ছিল। তার মধ্যে আমরা দেখবো যে সম্রাটই হচ্ছে সব থেকে আগে এবং প্রশাসন তাদের সাহায্য করতেন উচ্চপদস্থ মন্ত্রীরা। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পদগুলো কি কি ছিল, ওয়াজির যাকে প্রধানমন্ত্রী বলা হয়, তারপর হচ্ছে মীর বকশি মানে হচ্ছে সেনাবাহিনী বা মনসবদারিদের যে হেড রয়েছে সে, এবং হচ্ছে কি সদর যে রয়েছে ধর্ম ও দান এইসব জিনিসের বিভাগের যে হেড সে। তারপর যদি সুবা ব্যবস্থা দেখি, তাদের মধ্যে কি হচ্ছে, প্রত্যেকটা সাম্রাজ্যকে বিভিন্ন সুবাতে ভাগ করে দেওয়া হয়েছিল। তার আন্ডারে ছিল সরকার, তার আন্ডারে কি ছিল, তার আন্ডারে ছিল হচ্ছে আমাদের জেলা, এবং জেলার আন্ডারে ছিল হচ্ছে গ্রাম। বলছে কি সুবেদার, দেওয়ান এবং বকশি হিসেবে ছিল প্রাদেশিক রাজস্ব ও সেনা। প্রাদেশিক শাসক মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যাকে বলা হয়, রাজস্ব মানে হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর যারা পয়সা তুলছে, আর সেনাবাহিনী কারা দেখছে, বকশি। ঠিক আছে, তারপরে কি বলছি, আমাদের বৈশিষ্ট্য কি ছিল, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা ছিল, সেন্ট্রালাইজড পাওয়ার ছিল, হ্যাঁ না। তারপরে দক্ষ কর সংগ্রহ ব্যবস্থা ছিল, এখানে কি ছিল, পাওয়ারফুল ট্যাক্স কালেকশন সিস্টেম। তারপরে বলছে শক্তিশালী সেনাবাহিনী, পাওয়ারফুল আর্মস বলা হয়, সুবা ভিত্তিক প্রশাসন ছিল। আচ্ছা, মনসবদারি প্রথাটা কে তৈরি করেছিলেন, আমাদের আকবর। এটা আমরা পড়েছি। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, একটা পদমর্যাদা দেওয়া হতো যারা সৈন্য রাখতো। আমি বললাম তাদেরকে বেতন না দিয়ে কি করা হতো, জায়গির দেওয়া হতো। জায়গির মানে হচ্ছে জমি, হ্যাঁ না, জাগিরদারি প্রথাও বলা হয়। তাই জন্য মুঘল সাম্রাজ্যের মনসব কথার মানেই হচ্ছে পদমর্যাদা। একটা পদমর্যাদা দেওয়া হচ্ছে, তোমাকে বলা হচ্ছে তুমি হচ্ছে মনসব, তোমাকে আমি কি করলাম, এরকম 3টে জমি দিয়ে দিলাম। কি করলাম, 3টে জমি বা জাগির দিলাম। ঠিক আছে, তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে, তুমি আমাকে 100 খানা এরকম করে কি করবে, সৈন্য দেবে, 100 খানা সৈন্য দেবে। ঠিক আছে, এরকম করতে গিয়ে কি হচ্ছে, সবাই সৈন্য নিয়ে চলে আসছে, সবাই বলছে আমাকে জাগির দাও, আমাকে জাগির দাও। এবার এত জাগির দিতে দিতে লাস্টে আর জাগির বেঁচেই নেই। ঠিক আছে, বেতন দেওয়া হতো কখনো কখনো, কখনো কখনো জাগির দেওয়া হচ্ছে। এবার লোকজন বলছে বেতন ফেতন চাই না, আমাদেরকে জাগির দাও। আর জাগির নিয়ে কি করছে, ওখানে কৃষি কাজ করিয়ে অনেক টাকা ইনকাম করে ফেলছে। এবং এই যে সৈন্যদেরকে যে বেতন এরাই দিত, আবার সৈন্যদেরকেও বেতন এরাই দিত। দেখা যাচ্ছে বেতন কম দিচ্ছে বলে কি হচ্ছে, সৈন্য চলে যাচ্ছে, এরা জাগিরও পাচ্ছে না। তো এরপরে কি হয়, আমরা দেখবো মনসব এবং জাগির ক্রাইসিস দেখতে পাই, যেটাকে বলা হয় মনসবদারি অ্যান্ড
জাগিরদারি ক্রাইসিস, বা এই যে মনসবদারি ও জাগিরদারির কি হয় একটা আমরা মানে ধীরে 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 দেখতে পারি যে এটার মধ্যে কিন্তু একটা কি বলবো ক্রাইসিসকে কি বলে, বাংলা ভুলে গেছি, ক্রাইসিসের মানে হচ্ছে যে একটা ধীরে ধীরে ওটার মধ্যে খামতি দেখতে পাওয়া যায়। সৈন্য রাখা ও পরিচালনা করা এদের কাজ ছিল, প্রশাসনিক কাজ ছিল, এবং বেতন দেওয়া হলো নগদ বা জাগির, যেটা জমি থেকে যে রাজস্ব আসছে সেই আকারে। আচ্ছা, টোডরমলের রাজস্ব ব্যবস্থা কি ছিল? রাজা টোডরমল যিনি ছিলেন, ওনার কি করে রাজস্ব ব্যবস্থাটা একটা সংস্কার ছিল, জমি জরিপ করে কর নির্ধারণ করা, মানে জমি মাপা, জরিপ করা হচ্ছে মাপ্য, জমি যতটা সেই অনুযায়ী তোমার উপরে কর চাপানো হবে। যেরকম আমাদের কি হয় এখনো, যাদের যাদের বাড়ি রয়েছে, যাদের বাড়ি অনেক বড় জায়গাতে 1000 স্কোয়ার ফিটের ধর জমি রয়েছে, তার উপরে সে সেই অনুযায়ী আমাদের হাউস ট্যাক্স দিচ্ছে। কারোর যদি মানে 500 হয় তাহলে সেটা সেই অনুযায়ী দিচ্ছে, কম দিচ্ছে, বুঝতে পারছি। 1000 স্কোয়ার ফিট যদি কারোর হয় তো সে ধরে নেয় 1000 টাকা দিচ্ছে, আমি 1 টাকা করেই ধরছি। আর যদি 500 স্কোয়ার ফিট হয় তাহলেও কি সে 1000 টাকা দেবে? না, দেবে না, সে কত দেবে? 500 টাকা দেবে। এরকম ভাবে কি হচ্ছে, এটা হচ্ছে জমি জরিপ করে করা হচ্ছে। উৎপাদনের ভিত্তিতে কর দেওয়া হচ্ছে। ধরে নে কারোর উৎপাদন রয়েছে হচ্ছে 100 টাকার উৎপাদন হয়েছে, তো সে সেখানে 10 টাকা দিচ্ছে। কারোর উৎপাদন হয়েছে হচ্ছে 50 টাকা, তো সে সেখানে 5 টাকা দিচ্ছে। এটা হলো আমাদের উৎপাদনের ওপরে। কৃষকদের ওপরে অতিরিক্ত চাপানো হয়নি, অতিরিক্ত কর চাপানো হয়নি, জমি জরিপ করা হয়, উৎপাদনের ভিত্তিতে করা হয়, কৃষকদের স্বার্থ রক্ষা করা হয়। এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি এরকম স্টার মার্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমাদের মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল। পতনের প্রথম কারণ কি ছিল? সেটা হচ্ছে দুর্বল উত্তরাধিকারী, যেটাকে ইংলিশে কি বলা হয়? উইক সাকসেসর। উইক সাকসেসর। ঔরঙ্গজেবের পরে এরকম কোনো সম্রাট আসতে পারিনি যে অতটা যোগ্য হবে, অত বড় সাম্রাজ্য, মানে ভাব উত্তর ভারত, মধ্য ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণেরও অনেক জায়গা একসাথে কি করবে? ম্যানেজ করবে, সেটা করতে পারেনি। পরবর্তী শাসকরা কি করছিল? প্রশাসন ও সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিল। তারপর হচ্ছে কি উত্তরাধিকারী যুদ্ধ, মানে হচ্ছে কি সাকসেশন ওয়ার, যুদ্ধ করছে, কে বসবে সেটা নিয়েই যুদ্ধ চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে ওদের মধ্যেই একটা কি হচ্ছে? একটা কেন্দ্রীয় আমরা দেখতে পাচ্ছি অভ্যন্তরীণ যে দুর্বলতা সেটা তৈরি হচ্ছে। তারপরে কি রয়েছে? এক সেকেন্ড, তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে হচ্ছে আমাদের দাক্ষিণাত্য নীতির ব্যর্থতা। দীর্ঘদিন দক্ষিণ ভারতে যুদ্ধ চলতে থাকে, ফলে প্রচুর অর্থ শেষ হয়ে যায় এবং সাম্রাজ্যের একটা আর্থিক চাপ পড়ে, মানে রাজকোষ শূন্য হতে থাকে। কি হতে থাকে? শূন্য হতে থাকে। তারপর হচ্ছে মারাঠাদের উত্থান হয় শিবাজির নেতৃত্বে, ফলে মুঘলদের উপরে কিন্তু ধারাবাহিক বিদ্রোহ চলতে থাকে। তারপরে আঞ্চলিক শক্তির উত্থান হয়, যেমন হায়দ্রাবাদ, অযোধ্যা, বাংলা, এগুলো কিন্তু নিজেদেরকে আলাদা করে একটা স্বাধীন কি করে? প্রশাসন তৈরি করে। এবং তার জন্য কি হয়? কেন্দ্রীয় শক্তির যে দুর্বলতা সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসে। অর্থনৈতিক দুর্বলতা, ইকোনমিক ক্রাইসিস, দীর্ঘদিন ধরে যদি যুদ্ধ হতে থাকে তাহলে কি হয়ে যাবে? রাজকোষ খালি হয়ে যাবে, যেটাই বললাম। এবং কৃষি বাণিজ্যতেও অবনতি দেখা যায়। প্রশাসনিক দুর্নীতি, মনসবদারিরা কি করে? দুর্নীতি তৈরি করতে থাকে, মানে সবাই চাইছে কি অতিরিক্ত বেশি জাগির নিয়ে নি, অতিরিক্ত বেশি নগদ নিয়ে নি, হ্যাঁ না? এবং কি হচ্ছে? জাগিরদের ক্ষমতা কি হচ্ছে? কুক্ষিগত হতে থাকে। বিদেশি আক্রমণ, যেমন হচ্ছে পারস্য আফগান থেকে আক্রমণ হতে থাকে, সেগুলোও খুব বড় একটা ব্যাপার। সো সব মিলিয়ে ঝুলিয়ে যদি আমরা দেখি যে আমাদেরকে কি কি পড়তে হবে, ইম্পর্টেন্ট টপিকস গুলো কি আছে, হ্যাঁ না? ইম্পর্টেন্ট টপিকস গুলো বলে দিবে এটা, যেগুলো আমাদেরকে পড়তেই হবে। যেরকম এক রয়েছে হচ্ছে আকবর, তা খুব ভালো করে পড়বো, তার ধর্মনীতি পড়বো, হ্যাঁ না? তারপরে হচ্ছে তার আমাদের রাজপুত নীতিটা আমরা পড়বো, ঠিক আছে? এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ ও বাবরের অন্যান্য যুদ্ধগুলো পড়ব, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে আমাদের জিজিয়া কর, তারপরে হচ্ছে রৌপ্য মুদ্রা, এগুলো আমরা দেখব। 4 নম্বর হচ্ছে আমরা প্রশাসনিক ব্যবস্থাটা দেখব, প্রশাসনিক ব্যবস্থা। তারপরে হচ্ছে রাজস্ব ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা দেখব।
তারপরে দেখবো হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। তারপরে হচ্ছে আমাদের 6 নম্বর মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ। দুটো রয়েছে, একটা আকবরের সময় রয়েছে, একটা শাহজাহানের সময় রয়েছে। আকবরের থেকে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে নবরত্ন যেটা রয়েছে, সেই নজনের নামটা আমরা পড়বো। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটা করে এগুলো আমাদেরকে পড়তে হবেই। ঠিক আছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, পড়তেই হবে। এবং আরেকটা জিনিস রয়েছে 7 নম্বর হচ্ছে ঔরঙ্গজেবটা খুব ভালো করে পড়বো, হ্যাঁ না। ঔরঙ্গজেবের যে ধর্মীয় নীতি সেটা কতটা গোঁড়ামি ছিল সেটা আমাদেরকে দেখতে হবে। তারপরে হচ্ছে দাক্ষিণাত্যের নীতিটা, সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, এগুলো না পড়লেই নয়, এগুলো আমাদেরকে দেখতে হবে। এবং প্রত্যেকের তারপরে পরে কে এসেছে, তার যদি অটোবায়োগ্রাফি রয়েছে, যেমন বাবরের যেটা রয়েছে সেরকম আকবরের রয়েছে আকবরনামা, এগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ছোটা ভীম আর চুটকি গ্যাং। আশা করি পড়াশোনা করছিস, আর এরকমভাবেই পড়তে আমরা কি করব, সেকেন্ড সামেটিভে খুব ভালো নম্বর নিয়ে আসবো, আর আমাদের ফাইনালের জন্য কিন্তু আমরা রেডি হতে থাকবো। তো এই চ্যাপ্টারটা পুরো পড়ে কীরকম লাগলো আমাকে জানাবি, এবং কোনো যদি সমস্যা থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবো। এবং তার থেকে বড় কথা, একটা তোমাদেরকে কোশ্চেন দিচ্ছি, কোশ্চেনটা হচ্ছে আমাকে তোমরা জানাবে তো, এই যে যতগুলো আমরা মুঘল সাম্রাজ্যের যত সম্রাট দেখলাম তার মধ্যে সব থেকে ভালো কে ছিল এবং কেন, সেটা তোমরা দেখবো। আমি দেখতে চাই তোমাদের অ্যানালিটিক্যাল পাওয়ার কতটা বেশি, কতটা তোমরা ভাবতে পারো, ভেবে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যার কমেন্টটা আমার ভাল লাগবে তার কমেন্টে গিয়ে কিন্তু আমি রিপ্লাই করব। ওকে, চলো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, টেক কেয়ার। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, কিন্তু আমরা দেখা করছি খুব তাড়াতাড়ি অন্য ক্লাসগুলো নিয়ে। টাটা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।